আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের কিশোর ভৌতিক সমগ্র থেকে নেওয়া ছোট গল্প ভূত পেতনির কথা। হেমেন্দ্র কুমার রায়, প্রকৃত নাম প্রসাদ দাস রায়, জন্ম 18 এপ্রিল 1888, মৃত্যু 18 এপ্রিল 1963। একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার। তিনি কিশোরদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত। তার কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। লেখকের জন্মস্থান কলকাতা। তিনি মাত্র 14 বছর বয়সে সাহিত্য চর্চা শুরু করেন। ছোটদের জন্য তিনি 80টিরও বেশি বই লিখেছিলেন। এর মধ্যে কবিতা, নাটক, হাসি ও ভূতের গল্প, অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা কাহিনী, ঐতিহাসিক উপন্যাস সব কিছুই ছিল। সূত্রধার আমি, সপ্তর্ষি। গল্প পাঠে সুরজিৎ। তোমাদের কাছে আমি কাল্পনিক ভূতের গল্প বলেছি অনেক, কিন্তু সত্যি সত্যি ভূতের অস্তিত্ব আছে কিনা এ নিয়ে তর্কের অন্ত নেই। এই সব নিয়ে দরকার নেই আমাদের মাথা ঘামিয়ে। কাউকেই আমি ভূত বিশ্বাস করতে বলছি না, অন্তত ভূত মানলেও ভূতকে ভয় করবার দরকার আছে বলে আমার মনে হয় না। কিন্তু ভূত মানি আর না মানি, মাঝে মাঝে এমন কতগুলো আশ্চর্য ঘটনা ঘটতে দেখা যায় যাদের কোনো মানে হয় না, যেগুলো ভূতের কীর্তি না হতে পারে, কিন্তু তাদের মূলে নিশ্চয়ই কোনো অপার্থিব শক্তি কাজ করে। প্রায় বছর 20 আগে কলকাতার জয়মিত্র স্ট্রিটের একটি বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে আরম্ভ করে। কোথাও কিছু নেই, বদ্ধ ঘরের মধ্যে হঠাৎ একরাশ ইট বা রাবিশ বৃষ্টি হলো। চোখের সামনে ঘটি, বাটি ও থালা মাটি থেকে উঠে শূন্যে উঠতে লাগলো পাখির মতো। তারপর ঝনঝন করে আবার মাটির উপরে ভেঙে চলে গেল। থানায় খবর দেওয়া হলো। পুলিশ বাহিনী এসে বাড়ি ঘেরাও করে সতর্ক পাহারা দিতে লাগলো। তবু ওইসব উপদ্রব বন্ধ হলো না। অথচ তার কিছুকাল পরে পুলিশ যখন হতাশ হয়ে হাল ছেড়ে সরে পড়ল, তখন সমস্ত উৎপাত আপনা আপনি আবার থেমে গেল। ওই উপদ্রবের কাহিনী সংবাদপত্রে প্রচারিত হয়েছিল এবং দলে দলে লোক ঘটনাস্থলে গিয়ে স্বচক্ষে সমস্ত দর্শন করেছে। আমাদের নিজেদের ভিতরে দুইবার দুটি বিচিত্র ঘটনা ঘটে। অনেকদিন আগে আমরা রাওয়ালপিন্ডিতে গিয়ে 1 বছর বাস করেছিল। পরিবারের মধ্যে বাবা, মা, আমি আর আমার 2 বোন। বে অফিস লেন নামক রাস্তায় যে বাড়িখানা আমরা ভাড়া নিয়েছিল, সেখানা এখনো বর্তমান আছে কিনা জানি না, কিন্তু তখন সে বাড়িতে সহজে কেউ থাকতে চাইতো না। আমরা ভাড়া নেওয়ার পরই পাড়ার লোকেদের মুখে খবর পাওয়া গেল এ বাড়িতে নাকি অনেক রকমের ভয় আছে। এর মধ্যে একজন পাঠান নিহিত হয়েছে এবং আর একজন পাঠান আত্মহত্যা করেছে। তারপর থেকেই এখানে আর কেউ বাস করতে পারে না। বাবা কিন্তু ওসব কথা গ্রাহ্যের মধ্যে আনলেন না। আমার বয়স তখন অল্প, সব কথা ভালো করে মনে থাকে না, তবে কোনো কোনো ঘটনা এখনো ভুলিনি। এক রাতে মায়ের ডাকাডাকিতে আমাদের ঘুম ভেঙে গেল। বাবা ধর্মর করে বিছানায় উঠে বসে বললেন, কি ব্যাপার? মা বললেন, দেখবে এসো। আমাদের শোবার ঘরের সামনেই ছিল একটা দালান, তারপর উঠান এবং উঠানের ঠিক 3 দিকে কখানা ঘর। বাবা ও মা ঘর থেকে বেরিয়ে গেলেন
আমিও গেলাম তাদের পিছনে পিছনে। দালান থেকে বেরিয়েই অবাক হয়ে দেখলুম উঠানের উপরে মাটি থেকে প্রায় 4 হাত উঁচুতে জ্বলছে আশ্চর্য এক আলো। দেখলেই বুঝতে বিলম্ব হয় না যে প্রদীপ, বাতি, লণ্ঠন বা মশাল থেকে সে আলো উৎপত্তি হয়নি। নীলাভ আলো আকার ক্রিকেট বলের মতো। চাঁদের কিরণে ধবধবে উঠানের উপরে আলোটা এদিক থেকে ওদিক পর্যন্ত নিচে নিচে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে এক একটা ঘরের দরজার কাছে গিয়ে যেন ঠোকর খেয়ে আবার ফিরে আসছে। মায়ের বাধা না মেনে বাবা উঠানের দিকে অগ্রসর হলেন। আলোটা হঠাৎ নিভে গেল। তারপর কয়েক রাত ধরে আবার এরকম কাণ্ড। গভীর রাতে উঠানের ধারে ঘরগুলোর দরজায় দরজায় শিকল বেজে ওঠে। ঝনঝন ঝনঝন করে। বাবা বাইরে ছুটে যান, কিন্তু কাউকেই দেখতে পান না। হয়তো বাইরে দুষ্টু লোক এসে ভয় দেখাচ্ছে। এই ভেবেই ভেতরে ঢুকবার 2 দরজায় তালাচাবি লাগানো, কিন্তু তবু থামল না শিকলের সঙ্গে। মা তো ভয়ে সারা, বলেন এ অলক্ষণা বাড়ি ছেড়ে চলো। বাবা কিন্তু অটল, বললেন আলো দেখিয়ে আর শিকল বাজিয়ে কোনো পাঠান ভূত আমাকে ভয় দেখাতে পারবে না। পাঠান ভূতেরা শেষটা হতাশ হয়ে আলো দেখানো ও শিকল বাজানোর কাজের ইস্তফা দিলে। দ্বিতীয় ঘটনাটি গুরুতর এবং ঘটনাস্থল হচ্ছে কলকাতা। আমাদের পৈতৃক বসত বাড়ি ছিল পাথুরিয়া ঘাটায়। 3 মহলা বাড়ি, তারপরে একটি হাত দেড়েক চওড়া খানা, তারপরে আমাদের দূর সম্পর্কীয় আত্মীয়দের একসারে 3খানা বাড়ি। শেষোক্ত 3খানা বাড়ির মধ্যে একখানা ছিল খালি, ভৌতিক বাড়ি বলে তার ভেতরে কেউ বাস করতে পারত না। ছেলেবেলা থেকে আমি ভূতকে ভয় করি না, যদিও ভূতের গল্প শুনতে বা পড়তে খুব ভালোবাসি। মনে আছে বালক বয়সে একদিন কৌতূহলী হয়ে ছাদ থেকে পাঁচিল বেয়ে সেই খানা বাড়িতে নেমেছিল ভূতকে বধ করবার জন্যে। আমার হাতে ছিল একখানা কাটারি। দোতলা ও একতলার প্রত্যেক ঘরে ঢুকে দেখলুম খালি 2 ইঞ্চি পুরো ধুলো, এবং ধুলোর উপরে নানা আকারের পদচিহ্ন। একটা ঘরে রয়েছে ধুলোয় ভরা তৈলহীন প্রদীপের ভিতরে আতপোড়া সলতা, এবং আর একটা ঘরের মেঝের উপরে পড়ে রয়েছে একটা কঙ্কাল। ভূত দেখাও দিল না, কোনো রকম শব্দ টব্দ করবার বা কথা কইবার চেষ্টাও করল না। বোধহয় আমার হাতের কাটারি দেখে ভয় পেয়েছিল। অথচ এই বাড়িরই ছাদের উপরে ঘটেছিল একটা রোমাঞ্চকর ঘটনা। তখন আমার বয়স 10 বছরের বেশি নয়। আমার বাবার একটি অভ্যেস ছিল, গ্রীষ্মকালের রাতে তিনি খোলা ছাদের উপরে শয়ন করতেন। একদিন অনেক রাতে বিষম গোলমালে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি কাকারা আমার বাবার অচেতন দেহ বহন করে তেতলার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। খানিকক্ষণ চেষ্টার পর বাবার জ্ঞান হল। তারপর তখন এবং
পরেও বাবার মুখে একাধিকবার যে কাহিনী শুনেছি তা হচ্ছে এই। ছাদের উপরে উঠে ঘুমাবার আগে বাবা খানিকক্ষণ পায়চারি করতেন। 2-3 দিন পায়চারি করতে করতে বাবা দেখতে পেলেন খানার ওপাশে খানাবাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে আছে এক শ্বেত বসনা নারী মূর্তি। ওদিকের পাশাপাশি 3 বাড়ির একটা ছাদে উঠলেই অন্য 2টো ছাদের উপরেও অনায়াসে যাওয়া চলত। থানাবাড়ির ও তার পাশের বাড়ির ছাদে ওঠবার সিঁড়ি ছিল না। বাকি যে বাড়ির সিঁড়ি ছিল, বাস করতেন রাঙাগিন্নি নামে এক বিধবা নারী ও তুলসীর মা নামে এক মহিলা। ছাদের উপরে প্রথম 2-3 দিন নারী মূর্তি দেখে বাবা ভেবেছিলেন ভীষণ গরমের জন্যে নিশ্চয়ই রাঙাগিন্নি বা তুলসীর মা ছাদের উপরে উঠে বেরিয়ে বেড়াচ্ছে। ঘটনার দিন বাবা অনেক রাতে থিয়েটার দেখে বাড়ি ফিরেছিলেন। আহারাদি সেরে তিনি যখন ছাদের উপরে শয়ন করতে যান, রাত তখন প্রায় 3টে। নিঝুম রাতে বৈশাখীর জোছনায় চারিদিকে সমুজ্জ্বল। বাবা সেদিনও স্পষ্ট দেখতে পেলেন একটি নারী মূর্তি হানাবাড়ির ছাদ থেকে মেঝের বাড়ির ছাদের উপরে এসে দাঁড়ালো। আজ বাবার মনে কেমন সন্দেহ হল। ওই হানাবাড়িকে পাড়ার সকলেই ভয় করে। ও বাড়ি কেউ ভাড়া পর্যন্ত নেয় না। এই স্তব্ধ শেষ রাতে ওর ছাদের উপরে পাড়ার মেয়ের নিয়মিত আবির্ভাব দেখে তিনি বিস্মিত হলেন। দূর থেকে বাবা চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন, ওখানে কে তুমি দাঁড়িয়ে আছো? কোনো সাড়া নেই। বাবা এগুতে এগুতে আব্বা জিজ্ঞাসা করলেন, তুমি রাঙাগিন্নি নাকি তুলসীর মা? উত্তর দিল না। বাবা তখন খানার সামনে এসে দাঁড়িয়েছেন। এতক্ষণে তিনি লক্ষ্য করলেন মূর্তির মুখের ঘোমটাটা। রাঙাগিন্নি বা তুলসীর মা বাবার সামনে ঘোমটা দিতেন না। ওখানে অন্য কোনো মেয়ের আসবার কথাও নয়। তবে কে এই নারী? মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পরিপূর্ণ চাঁদের আলোতেও তার কাপড়ের ভেতর থেকে দেহের কোনো অংশ দেখা যাচ্ছে না। তার ভাবভঙ্গি বৃদ্ধার মতো নয়, কিন্তু সে যুবতী কি পৌরা তাও বোঝবার উপায় নেই। বাবা অত্যন্ত কৌতূহলী হয়ে খানার ডিঙিয়ে পাশের ছাদের উপরে গিয়ে উঠলেন। তিনি স্থির করলেন নিশ্চয়ই এ কোনো মেয়ে চোর। ধরা পড়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। বাবা তার দিকে অগ্রসর হতেই সে পায়ে পায়ে পিছুতে লাগল। বাবা বললেন, দাও, শিগগিরই বলো তুমি কে? কোনো জবাব না দিয়ে মূর্তি পেছোতে লাগলো। ক্রমে তার সঙ্গে বাবাও হানাবাড়ির ছাদের উপরে গিয়ে উঠলেন। নারী মূর্তি একেবারে ছাদের ধারে গিয়ে দাঁড়ালো। তারপর আর পিছোবার উপায় নেই। আর কোথায় বা পালাবে? এখন আমার কথার জবাব দাও, কে তুমি? বলে বাবা আরো 2 পা এগিয়ে গেলেন। তারপর যা হলো সেটা একেবারেই কল্পনাতীত। বাবা যখন মূর্তির কাছ থেকে মাত্র 1 হাত তফাতে, তখন পূর্ণ চন্দ্রালোকেই সেই অদ্ভুত স্ত্রীলোকটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। বাবা অত্যন্ত সাহসী ছিলেন। তিনি যে ভূতকে ভয় করতেন না একথা আমি জানি, কিন্তু এই অপার্থিব
ও অসম্ভব দৃশ্য দেখে তার মাথা ঘুরতে লাগল এবং তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। এই ঘটনার কিছুকাল পরে আমাদের বসতবাড়ি 4 ভাগে বিভক্ত হয়ে যায় এবং আমাদের অংশে পরে বাড়ির পেছন দিকটা। খানার ধারে হানাবাড়ির ঠিক পাশেই তেতলার ঘরে আমি বহু বছর শয়ন করেছিলাম, কিন্তু প্রেতিনী দর্শনে সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোদিন আমার হয়নি। বাবা এর পরেও গ্রীষ্মকালে ছাদে শয়ন করতেন, কিন্তু কোনো ছায়ামূর্তি আর তিনি দেখতে পাননি। হানাবাড়িখানাও পরে সংস্কার করে ভাড়া দেওয়া হয়েছে, কিন্তু কোনো ভাড়াটিয়া ভূতের ভয় পেয়ে অভিযোগ করেনি। বাবা ছিলেন অত্যন্ত সত্যবাদী, নির্ভীক, স্বল্পবাক ও গম্ভীর প্রকৃতির মানুষ। তিনি যে মিথ্যা ভয় পেয়েছিলেন বা কাল্পনিক গল্পকে সত্য বলে চালিয়েছিলেন, এমন অসম্ভব কথা আমি সবগুলি বিশ্বাস করতে পারি। ডাক টিকিট। চিঠির খামে মোড়ানো ভয়, রহস্য আর হারানো দিনের গল্প। ভয়, রহস্য, ইতিহাস আর কল্পনার গন্ধ মাখা এক একটি গল্প, ঠিক যেন চিঠির খামে করে আসা এক একটা বিস্ময়। আমাদের চ্যানেলে আপনি শুনতে পাবেন ভৌতিক গল্প, রোমাঞ্চকর থ্রিলার, ঐতিহাসিক বা কাল্পনিক কাহিনী, পুরনো দিনের গন্ধ, হারিয়ে যাওয়া সময়ের ছায়া আর অজানা ভয়ের চোরা স্রোত। ডাক টিকিট শুধু গল্প নয়, এটা একটা অনুভব, একটা যাত্রা, শব্দে, সুরে, কল্পনায়। নতুন এপিসোড প্রতি সপ্তাহে। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর ডুবে যান বাংলার গল্পের জগতে। Your story is just a ডাক টিকিট away.